নমস্কার বন্ধুরা, সহজেই শিখুন শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সবার প্রিয় কাকু শ্রী অনিরুদ্ধ চক্রবর্তীকে নিয়ে একটি আলাদা রকম আলোচনা আমরা করব। কাকু বেশ কয়েক বছর ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত, তাই আজকের আলোচনা বেসিক্যালি হবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে যেগুলো নতুনদের জন্য হেল্পফুল হতে পারে। যদি এই রকম আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের এই বিষয়গুলি আরও উন্নত করতে সাহায্য করুন। সি ইউ অল অন দ্য আদার সাইড অফ দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমার পরিচয় আজকে সবার কাছে একটু জানো। পরিচয় বলতে গেলে আমি এখন তো আমি রিটায়ার্ড। এর আগে আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করেছিলাম, গেটকিন উইলিয়ামস বলে। তারপরে সেখান থেকে আমি রেলে জয়েন করি, রেলেই দীর্ঘদিন কাজ করেছি। তারপরে চাকরি রিটায়ারমেন্টের বছর দুয়েক আগে আমি ভলেন্টারি সার্ভিস নিয়ে নিই। রিটায়ারমেন্টটা আগেই নিয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু ঘোরাঘুরির শখ আছে বলে আমি বাইক নিয়ে লাদাখ ফাদাখ ঘুরে এসেছিলাম। তারপর আর কি তো ভেবেছিলাম যে বয়স বেশি বেড়ে গেলে পারবো কি না, ওই জন্যে রিটায়ারমেন্টটা নিয়ে লাদাখ ঘুরে এসেছিলাম প্রথমেই। এইভাবে চলছে আর কি। তো কাকু, আজকে আমাদের এই বেসিক আলোচনাটা হবে নতুন বা নিউ কামাররা প্রচুরভাবে আসছে শেয়ার বাজারে কাজ করার জন্য। তো একজন এক্সপেরিয়েন্স ট্রেডার হিসেবে বা ইনভেস্টর হিসেবে সেই সমস্ত দিকগুলো আমরা তোমার কাছ থেকে জানতে চাইবো, যেগুলো নতুনদের জন্য খুব ফ্রুটফুল হবে। ওকে, তো আমাদের প্রথম যে বিষয়টি আজকে, যে মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, মার্কেটকে বুঝবে কিভাবে, এটার জন্য তোমার যে পার্সোনাল ওভারভিউ সেই সম্বন্ধে কিছু বলো। দেখো, মার্কেট বোঝার জন্যে মার্কেটের বিভিন্ন রকম পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পারি মার্কেটকে। যেমন মার্কেটের আমি যদি শর্ট টার্ম ট্রেডিং করি, আমি যদি ইন্ট্রাডে ট্রেডিং করি, আমি লং টার্মে ট্রেডিং করি, বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম মার্কেট কন্ডিশনসগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। সব রকম পরিস্থিতির জন্য একই রকম মার্কেট কন্ডিশনস থাকে না। এক একটা মার্কেট কন্ডিশন এক একটা কাজের জন্য উপযুক্ত হয়। নতুন যারা একদম আসছে তাদেরকে আমি প্রথমেই একটা জিনিস বলতে চাইব। আমি অনেক দেখেছি নতুন এসেই তারা ইন্ট্রাডে ট্রেডিং করতে চায়, অপশনসে ট্রেডিং করতে চায়, এবং এই জিনিসগুলো এত বেশি রিস্কি তারা জানেও না। প্রথম তারা জানেও না যে এতে কত বড় রিস্ক ইনভলভ থাকে, এবং যার ফলে কি হয়, অনেকেরই স্টক মার্কেটে ঢোকার মাস ছয়েকের মধ্যে পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট হতে আমি প্রচুর দেখেছি। তো যার জন্য নতুন যারা আসবে তাদের প্রথমেই মার্কেট ফলো করা বা মার্কেট চার্ট দেখা এ করা সব কিছুর সত্ত্বেও আমি তাদেরকে বলবো যে প্রথম 2 বছর তারা যেন আইদার ইটিএফের ওপর ট্রেড করে। শর্ট টার্ম ট্রেডিং অ্যাভয়েড করাই ভালো। লং টার্ম ট্রেডিং করতে পারে বা মিড রেঞ্জ ট্রেডিং করতে পারে। ইটিএফ এবং নিফটি 200 স্টকের মধ্যে থেকেই যা করা উচিত, তার বাইরে যাওয়া উচিত নয়। তো নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে রিস্ক টলারেন্সেস নিয়ে, বা কেমন করে একজন ট্রেডার বা নতুন যিনি আসছেন তিনি তার রিস্কটা ডিফাইন করবেন কিভাবে। রিস্কের ব্যাপারে আমারও আগে খুব একটা বেশি ধারণা ছিল না। আমি অনেকটা তোমার কাছ থেকেও জেনেছি, এটা অস্বীকার করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে যে রিস্কটাও ডিপেন্ড করে আমার ক্যাপিটাল অ্যালোকেশনটা কীরকম হবে, এবং দ্বিতীয়ত আমি কি লামসাম ইনভেস্টমেন্ট করতে যাব নাকি আমি ট্র্যাঞ্চেসে করব, মানে সিপ করব বা করব, মাসে মাসে এত টাকা করে আমি স্পেয়ার করতে পারবো, সেই অনুযায়ী আমি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে পারি। তো রিস্ক যখনই আমি দেখব যে যখনই আমি একটা ইনভেস্টমেন্ট করছি, তখনই আমাকে ঠিক করে নিতে হবে যে আমি কতটা অবধি রিস্ক আমি সহ্য করতে পারবো। এটা ডিপেন্ড করে আমার পকেটের ওপরে। চার্টে অনেক কিছু বলবে যে এই জায়গা অবধি রিস্ক নেওয়া দরকার, এইখানে অবধি নেওয়া দরকার, কিন্তু এমনও তো হতে পারে যে চার্ট যে জায়গায় আমাকে বলছে রিস্কটা যে অবধি নেওয়া উচিত, কিন্তু সেই জায়গা থেকে যদি রিস্কটা ফেলিওর হয় আমার পক্ষে সেই লসটা অনেক বেশি হয়ে যাবে। এবারে সেই রিস্কটাকে আবার মিটিগেট করতে গেলে আমাকে পজিশন সাইজিংয়ের দিকে আবার নজর দিতে হবে। যাদের ক্যাপিটালটা কম
তাদের পজিশন সাইজিং যদি খুব ছোট হয়ে যায় তখন তাদের আবার ব্রোকারেজটা অনেক বেশি গায়ে লেগে যায়। তো এইসব বিভিন্ন জিনিস করে আমি, যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি লং টার্মেই করি বা শর্ট টার্ম যাই করি না কেন, আমি দেখি আমার ইনভেস্টমেন্টের 10%। ওকে, 10%-এর ওপর যদি কোনো স্টকে আমার লস হয়, আমি সঙ্গে সঙ্গে সেটাকে বেচবো। ওকে, সেখানে আমি দেখতে যাব না যে স্টকের কোয়ালিটি কী বা কী। হ্যাঁ, এমন যদি হয় যে খুব ভালো কোনো স্টক, যেমন রিলায়েন্স হলো, টাইটান হলো, এই ধরনের যে মানে যেগুলো ব্লু চিপ স্টক আমরা বলি আর কি, সেই স্টকগুলো আমি আবার কি করি যে তখন আমি ওগুলো না বেচে দিয়ে তখন আমি আবার ওতে নেক্সট ট্রাঞ্চেস অফ ইনভেস্টমেন্টটা ওতে করে দিই, যেটাকে অ্যাভারেজিং বলে আর কি। ওকে, তো সেইটা করে আমি রিস্ক মিটিগেট করি আর কি। ওকে, তার মানে নতুন ট্রেডার হিসেবে কখনো এটা নয় যে ব্লু চিপ বা অতিরিক্ত ভালো স্টক মানে একেবারে সমস্ত টাকা সেটাতে, না না না, একদম না, একদম। সেখানে ডাইভার্সিফিকেশন করতে হবে। ঠিক, ডাইভার্সিফিকেশন অত্যন্ত দরকার। মানে নিজস্ব যে একটা যে সেক্টরে আমি ইনভেস্ট করছি, সেই সেক্টর ইন্টারসেক্টর ডাইভার্সিফিকেশন হতে পারে, প্লাস মানে বিভিন্ন সেক্টরের মধ্যে আবার ডাইভার্সিফিকেশন হতে পারে। যেমন ধরে নাও আজকে বাটার স্টকটা খুব ভালো চলছে, তারপরে কোনো একদিন বাটার স্টকটা হয়ে গেল, তখন রিল্যাক্সও খুব ভালো চলছে। ওকে, তো এটা একই সেক্টরে, কিন্তু একটা সময় আমার বাটাটা যখন ভালো চললো আমি বাটাটা কিনলাম, তারপরে বাটাটাকে আমি অফ করে দিয়ে তারপর আবার রিল্যাক্স হয়ে ঢুকতে পারি। যখন বাটার মোমেন্টাম কমে গেল, রিল্যাক্স হয়ে ঢুকলাম। যখন রিল্যাক্সের মোমেন্টাম কমে গেল তখন স্ত্রী লেদার্সে ঢুকে গেলাম। এইরকমভাবে একই সেক্টরের মধ্যে এই ডাইভার্সিফিকেশন করা যেতে পারে। তার মানে কখনো এটা নয় যে একটা স্টক, বাটা খুব ভালো স্টক, আমি বাটাতেই ইনভেস্টেড থাকলাম, যখন যেমন মুভ দেবে সেই অনুযায়ী আমি শিফট করতেই পারি। আর এটা ন্যাচুরাল, এটা নর্মাল, এটা খারাপ কিছু না। নেক্সট টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট গোলস বা হরাইজন। যে নতুন ট্রেডার অনেকেই আছেন যারা জাস্ট ইনভেস্ট করলাম, তারপরে আমাদের মনে হয় যে এটা কি ঠিক করলাম বা কতদিন হোল্ড করা উচিত, কতদিনে প্রফিট দেবে, এই ব্যাপারগুলো চলে আসে। তো নতুনদের উদ্দেশ্যে এই ব্যাপারে তোমার কি মতামত? দেখো, এই ব্যাপারে আমার একটা কথা বলার আছে যে আমি যেগুলো লং টার্মে হোল্ড করব, সেটা ব্লু চিপ স্টকই হোক বা নিফটি 200-এর মধ্যেই হোক, যেরকমই হোক, আমি যেগুলো আমি লং টার্ম হোল্ড করব, লং মানে সেগুলো লং মানে একদম সেই লাইফ লং আর কি। ওকে, আমি যতক্ষণ না আমার ওই শেয়ারগুলো বেচার আমার দুটোই কারণ থাকবে। এক হচ্ছে আমার টাকার খুব এমার্জেন্সি দরকার, আমার অন্য কোনো উপায় নেই, সুতরাং আমাকে ওটা বেচতেই হবে, তখন আর কিছু করার নেই। আর সেকেন্ডলি হচ্ছে কি যে আমার যে ফান্ডামেন্টাল দেখে আমি স্টকটা কিনেছিলাম, আমি লং টার্ম ট্রেডিং যখন করব তখন তো ফান্ডামেন্টাল দেখেই করব। এবারে যে ফান্ডামেন্টাল দেখে আমি করেছিলাম, এখানে টেকনিক্যাল স্টপ লস না, এখানে হচ্ছে ফান্ডামেন্টাল স্টপ লস। আমি যে ফান্ডামেন্টাল দেখে করেছিলাম, এখন সেই ফান্ডামেন্টাল ডিগ্রেড হয়ে গেছে। ওকে, এই ফান্ডামেন্টালি যদি ডিগ্রেড হয়ে যায় স্টকটা, তখন কিন্তু আমি বেচবো সেটাকে, সেটা যে যতই ব্লু চিপ হোক আর যাই হোক না কেন। ওকে, যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি ভিআইপি ইন্ডাস্ট্রিজ আমার কাছে ছিল, অনেক দিন ধরে ছিল, এবং ওতে প্রফিটও ভালো হয়েছিল। কিন্তু একদিন আমি ওই রকম রিভিউ করতে গিয়ে দেখলাম যে ভিআইপির যে ফান্ডামেন্টাল দেখে আমি কিনেছিলাম, তারপরে দেখলাম যে সেই ফান্ডামেন্টাল সেটা নেই, চেঞ্জ হয়ে গেছে। যদিও স্টকটার দাম বাড়ছে, কিন্তু আমি তখন এক্সিট করে দিয়েছিলাম ভিআইপি থেকে। ওকে। তো অ্যাজ এ লং টার্ম ইনভেস্টার তুমি তো বললে যে যতক্ষণ না আমার এমার্জেন্সি ফান্ড দরকার পড়ছে ততক্ষণ আমি বেরোবো না, এটা তো ঠিক। কিন্তু অনেক নতুন ট্রেডার আছেন যারা এটা মনে করে, তাদের হয়ে আমি কোয়েশ্চেনটা করছি, যে তারা মনে করে যে আমি বাজারে এসেছি, ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছি এবং আমাকে কিছু স্টকে ইনভেস্ট করতে হবে, করে কাউকে জিজ্ঞেস করা যে আমি কোন স্টকে ঢুকবো, এরকম একটা যেন কোথাও না কোথাও একটা অলীক শক্তি কাজ করে যে আমাকে একটা স্টক এখনই কিনতে হবে। তো এই রেসপেক্টে তোমার কি মতামত? দেখো, নতুন এটা সবারই থাকে, আমারও ছিল। ওকে, ঠিক আছে, আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছি, তারপরে হাঁকমাক করছি কীভাবে মার্কেটে ঢোকা যায়, কীভাবে স্টক কেনা যায়। ওকে, হ্যাঁ, এবং কিছুই জানি না, নাথিং, জিরো। ওকে, তো যে যা বলছে তখন ইউটিউব দেখছি, দেখছি, যে যেটা করছে, মানে যে যেটা সাজেস্ট করছে, ওকে, আমি সেটাই তার মধ্যে পেনি স্টক রয়েছে, স্টক রয়েছে, আর ইউটিউব ভিডিও তো জানোই, হ্যাঁ, বলে দিচ্ছে এই স্টকটা ধরে রাখলে করোড়পতি হয়ে যাবে। আমিও ধরে রেখেছি, লসের পর লস,
স্টক 50% 60% ডাউন আমি তখনও ধরে রেখেছি। ওকে, তো এই রকম হয়েছে, তারপরে আলটিমেটলি সেগুলো বেচলাম। আবার আজকে দেখছি যে সত্যি যদি আমি ওগুলো ধরে রাখতাম, যেগুলো আমি 50% 60% লসে ছিল, যদি তখন বেচে না দিতাম, আজকে ভালো প্রফিট পেতাম ওইগুলোতে। ওকে, সেই পেনি স্টকগুলোতেও আজকে ভালো প্রফিট হচ্ছে। ওকে, তার মানে লিটারেলি এটা বলা যায় যে ইউটিউব থেকে আমি জ্ঞান নিচ্ছি, কিন্তু সেটা পুরোপুরি একদম সদ্ব্যবহার করছি না। কেন নিচ্ছি না, কেন পারছি না, তার কারণ হচ্ছে আমি স্টক মার্কেটের ওপর আমার বিশ্বাস নেই। কারেক্ট, স্টক মার্কেটে যে পয়সা হতে পারে এই বিশ্বাসটা আমার ভেতরে নেই। সেই জন্য আমি যতটুকু প্রফিট পাচ্ছি ততটুকুতেই আমি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে যাতে আমি লস না খাই। অবশ্যই স্টক মার্কেটে প্রথম থিওরি হচ্ছে যে আমি যেন লস না খাই, এটা ঠিক আছে, কিন্তু তার মানে এইটা নয় যে আমি কম প্রফিটে বেরিয়ে যাব। ঠিক, লসটা যেমন আমি নিতে চাইছি না, কিন্তু প্রফিটটাকে তো আমায় বাড়াতে হবে। একদম। সেটা যদি আমি না পারি তাহলে তো মুশকিল। মনিটরিং এবং অ্যাডজাস্টমেন্ট, এটা তো তুমি জাস্ট টাচ করে গেছো অলরেডি, কিন্তু এটাতে স্পেসিফিক্যালি যে যদি আমি টেকনিক্যাল ব্যাপারটা বলি, ধরে নাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক যথেষ্ট তোমাকে প্রফিট দিয়েওছে, বা এখনও বর্তমানে আনরিয়ালাইজড প্রফিট যেটাকে আমরা বলি সেটা শো করছে, টেকনিক্যালি উইক হয়ে যাচ্ছে, এটা তুমি ডেলি, উইকলি না মান্থলি টাইম ফ্রেমে দেখে ডিটারমাইন করবে, এবং সেই অনুযায়ী কি সেখানে তোমার পজিশন অফলোড করবে বা কিছুটা কমিয়ে দেবে, না নর্মালি অ্যাজ ইট ইজ যেহেতু ফান্ডামেন্টাল স্ট্রং আছে আমি ওটাকে রেখে দেবো? এটার ব্যাপারে তোমার কী মত? এটার ব্যাপারে আমি এখন এতদিন ধরে আমি এটা হোল্ডই করে রাখতাম, সে যতই তার ওকে, ডাউনফল আসুক না কেন, আমি কি করতাম, 10% করে পড়ছে, আমি সেখানে সেখানে অ্যাভারেজ করে যাচ্ছি। ওকে, এই জিনিসটা আমি করতাম। বাট রিসেন্টলি আমি দেখছি যে কিছু কিছু স্টক, যেমন ফর এক্সাম্পল ইউপিএল, ওকে, ইউপিএলটা আমি দেখছি এমন একটা পজিশনে চলে যাচ্ছে, আমাকে মনে হচ্ছে এখন ওখান থেকে এক্সিট করতে হবে। তা আমি একটু ওয়েট করে যাচ্ছি, কোনো একটা মানে রিট্রেসমেন্ট যখন দেবে আর কি, সেরকম একটা আপমুভ পেলে আমি ভাবছি ওটা থেকে এক্সিট করতে হবে আমাকে। বাট এখন আমি একটা এক্সিট রুল নতুন একটা বানাচ্ছি নিজের জন্য। এটা আমি সবাইকে বলছি না এটা ফলো করতে, বাট আমি নিজে এটা ফলো করব বলে ঠিক করেছি। সেটা হচ্ছে যে 200 EMA, ওকে, 200 EMA এর নিচে নামলে আমি সেটাকে সেল করে দেবো। লং টার্ম হোল্ডিং, লং টার্ম হোল্ডিং যেগুলো যেটা রয়েছে। তুমি লং টার্ম হোল্ডিংয়ে আগে যদি ফান্ডামেন্টালটা দেখে করতে, হ্যাঁ, এখন ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যালটা 200 EMA-টাকেও আমি সঙ্গে রাখছি আর কি। ওকে, ওকে, এবং সেটাতে স্ট্রিক্ট থাকবে অবশ্যই, আশা তো করছি, তবে ট্রেডিং গ্লিচেস তো হয়ই। সেটা সবার হয়, আর এটা হবে। ঠিক, আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে যে এই যে এত কিছু অ্যানালিসিস করছো, টেকনিক্যাল বলো ফান্ডামেন্টাল বলো, টেকনিক্যালটা তো আমরা যে কোনো চার্ট থেকে পেয়ে যাচ্ছি, যে কোনো ট্রেডিং টার্মিনাল থেকে পেয়ে যাচ্ছি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল দুটো কম্বাইন্ডলি ইনফরমেশন যে সোর্স, সেগুলোর জন্য আলাদা কিছু ইউজ করো, নাকি নর্মালি যেগুলো ফ্রিলি পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল সেগুলোই যথেষ্ট তোমার জন্য? আমি একদম ফ্রিলি অ্যাভেলেবেল যেসব পাবলিক ডোমেনে যা পাওয়া যায়, হ্যাঁ, আমি কিছুটা ইয়ে করি, যেমন মানি কন্ট্রোলে আমি একটা সাবস্ক্রিপশন দিয়ে রেখেছি, ভেরি স্মল অ্যামাউন্ট। ওকে, হ্যাঁ, ওটা খুব কম পয়সা লাগে, বাকি সমস্তই আমি ফ্রি ইউজ করি। ওকে, তার মানে এটা নয় যে আমার কোয়ালিটি অ্যানালিসিস করতে গেলে আমাকে পয়সা পে করতেই হবে, এরকমটা ব্যাপার নয় তোমার? এখন আমার অ্যানালিসিসটা কোয়ালিটি কিনা সেটা তো আমি বুঝতে পারছি না। না, আমি যখন নিজে অ্যানালিসিস করছি তার মানে কিছু তো কোয়ালিটি আছে আমি ধরে নিচ্ছি, কারণ আমি করছি মানে আমার যদি নিজের অ্যানালিসিসের উপর ভরসা না থাকে সেক্ষেত্রে তো কোনো মানেই নেই সে ইনভেস্ট করা বা ট্রেড করা। তো সেক্ষেত্রে তোমার মতে ধরা যেতে পারে যে ফ্রিতে যে ফ্রি পাবলিক ডোমেনে যে ফ্রিলি অ্যাভেলেবল যে ডেটা সোর্সেস সেগুলো যথেষ্ট হতে পারে। যথেষ্ট, হ্যাঁ, যথেষ্ট, ওকে, একদমই যথেষ্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যে পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স, সেটা দুই ক্ষেত্রেই খুব খারাপভাবে, মানে খারাপ এক্সপিরিয়েন্স করেছো কিছু একটা, আর খুব ভালো এক্সপিরিয়েন্স একটা, সেই সম্বন্ধে কিছু বল। খারাপ এক্সপিরিয়েন্স বলতে প্রথমেই আমার ইয়েস ব্যাংকের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তো ইয়েস ব্যাংক আমি বোধহয় বছর 5 আগে বোধহয় কিনেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। কত টাকা থেকে শুরু করেছিলে কিনতে? 400 টাকা থেকে শুরু করেছিলাম। তখন কি ফান্ডামেন্টাল দেখে কিনেছিলে? না, তখন ফান্ডামেন্টাল আমি কিছু বুঝতামই না। ওকে, আমি কিচ্ছু জানতাম না, মানে প্রফিট লস কাকে বলে আমি তাও জানতাম না। ওকে, তার মানে তুমি একটু
দেরিতে শুরু করেছো বলা যেতে পারে। এটা আমাকে একজন ওই মাঝে মাঝে ফোন আসে না, হ্যাঁ হ্যাঁ, ফোন এলো, বললো আমরা ফ্রি সার্ভিস দেবো, তখন আমি কিচ্ছু জানি না তো, ওকে। মানে সেই সমুদ্রে সাঁতরাচ্ছি সাঁতার না জেনে আর কি। মানে এখনকার নিউ কামারদের যে অবস্থা, হ্যাঁ হ্যাঁ, অনেকটা। তো খড়কুটো পেলে সেটাকেও আঁকড়ে ধরছি আর কি। ওকে। তো একটা ফোন এলো ওরকম, আপনি জানেন ইয়েস ব্যাংকে কী হতে চলেছে, হ্যাঁ বলে টোলে আমাকে তো বললো কেনার জন্যে, আর যেহেতু ফ্রি সার্ভিস আনলাম, ঠিক আছে ফ্রি তো, আমার তো পয়সা লাগছে না, পয়সা লাগছে না। কিনি। তুমি বিশ্বাস করবে, আমি ইয়েস ব্যাংক কিনেছিলাম 400 টাকায় বোধ হয় 10টা, ওকে। ঠিক আছে। দাম পড়ছে, আমি অ্যাড করে যাচ্ছি, দাম পড়ছে, আমি অ্যাড করে যাচ্ছি, এই করতে করতে ওই কোয়ান্টিটিটা গিয়ে দাঁড়ালো 1000-এ, ওকে। ঠিক আছে। আর দামটা পড়তে পড়তে 5 টাকায় চলে গেল। ওকে, সেই সময়ও নিয়েছিলে? না, সেই সময় আর সাহস হয়নি আর সাহস হয়নি। ওকে। তো তারপরে অ্যাভারেজ প্রাইস কত ছিল? আমার লাস্ট অ্যাভারেজ ছিল 25.5। আচ্ছা। 400 থেকে 25.5-এ আমার অ্যাভারেজ এসছে। ওকে। তারপর কিছুদিন আগে এই একটা ইয়েস ব্যাংকে একটা আপু এলো, এইচডিএফসি ব্যাংকে 9.5% একটা স্টেক নেওয়ার জন্য ইয়ে করলো, তখন একটা আপমুভ এলো, এখনও সেই আপমুভটা চলছে। ওকে। ওই আপমুভে আমি বেরোলাম, অ্যাটলিস্ট মানে লসে বেরোতে হয়নি। হ্যাঁ, টাইম লস তো হয়েছে, কারণ 5 বছরে 15% অ্যাপ্রিসিয়েশন, এটাকে টাইম লস তো অবশ্যই বলবো। মানে আমার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলেও টাকাটা এর থেকে বেশি হতো। তো যাই হোক, অ্যাটলিস্ট মনে একটা সান্ত্বনা যে লস হয়নি। তাহলে এটাকে তুমি খারাপ এক্সপিরিয়েন্সগুলো যেটা থেকে শিক্ষা নেওয়া যায় সেটার মধ্যে রাখবে, না এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হিসেবে রাখবে? দেখ, এক্সপিরিয়েন্স সবসময় ভালো, এক্সপিরিয়েন্স কখনো খারাপ হয় না। পারফেক্ট। খারাপ এক্সপিরিয়েন্সও ভালো, ভালো এক্সপিরিয়েন্সও ভালো, সব কিছুই আমাদের কিছু না কিছু শেখা। হ্যাঁ হ্যাঁ। আমি যে খারাপ এক্সপিরিয়েন্সে আমার লস হচ্ছে, সেখান থেকে আমি কিছু শিখতে পারছি। একদম। তো আমার লস কোথায়? আমার তো কোনো জায়গাতেই খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছেই না, ঠিক, সবই ভালো এক্সপিরিয়েন্স। ঠিক। আচ্ছা, এবং আজকের আমাদের লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা একদম নতুন আসছে তাদের জন্য স্পেসিফিক্যালি কি কি কিছু পয়েন্টস তোমার তরফ থেকে বলো যেগুলো অবশ্যই ফলো করা উচিত, যে শুধুমাত্র এখন একটা হাইপ চলছে বাজারে যে হ্যাঁ শেয়ার বাজারে ইনভেস্ট করতে হবে, ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? প্রথমেই বলবো শিখতে হবে, শেখার ইচ্ছেটা রাখতে হবে, আমাকে জানতে হবে। প্রথমে আমাকে জানতে হবে যে আমি শেয়ার মার্কেট কিছু জানি না, শেয়ার মার্কেট কিছু জানি না, এটা আমি যদি মাথায় রাখি তাহলে আমার শেখার আগ্রহটা হবে। এবার আমি নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমি যখন প্রথম শেয়ার মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম, আমার তখন মনে হলো যে রাকেশ ঝুনঝুনওয়ালা কী জানে শেয়ার মার্কেটের ব্যাপারে। আচ্ছা। আমি যদি ইনভেস্ট করি, রাকেশ ঝুনঝুনওয়ালাকে ছাড়ানোটা আমার পক্ষে এমন কিছু কঠিন ব্যাপার নয়। ওকে। তো রাকেশ ঝুনঝুনওয়ালা 1 টাকা দিয়ে টাইটান কিনেছিল, আমি 3 টাকা না 4 টাকা দিয়ে অলোক ইন্ডাস্ট্রিজ কিনে ফেললাম। যাই হোক, সেই অলোক ইন্ডাস্ট্রি আজকে রাখলেও মাল্টিব্যাগার হতো, সেটা কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তখন মানে এইভাবে করতে করতে জানতে পারলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি কিছু জানি না। আমি প্রথমে জানতামই না যে আমি কিছু জানি না। ওকে। হ্যাঁ, আমি সব জানি। হ্যাঁ, তো প্রথম যারা আসছে আমি তাদেরকে একটা কথাই বলবো, শেখো, শিখে যাও, আর এই শেখার কোনো শেষ নেই। যতটা পারো শেখো। প্রথম যখন ট্রেডিং করবে ইটিএফ এর ওপরে বেশি জোর দাও। লামসাম অ্যামাউন্ট একসঙ্গে কোনো স্টক বা কোনো ইটিএফে লাগিও না। বেস্ট হচ্ছে 4 ভাগ বা 5 ভাগ করে এক একটা সেক্টরে, এক একটা ইটিএফে, এক একটা সেক্টরের ইটিএফে এইভাবে লাগিয়ে, এবং নিফটি 200-এর মধ্যে কিছু ব্লু চিপ স্টক, এইগুলো প্রথম 2 বছর এর ওপরেই যা কাজ করার করতে হবে। ওকে। তারপরে এবারে যদি আরও শিখতে চাই, আরও ইয়ে করি, এবারে শর্ট টার্ম ট্রেডিং আস্তে আস্তে ধরবো। হ্যাঁ, তারপরে আমি সুইং ট্রেডিং করতে শুরু করব। হ্যাঁ, এইগুলো করে কি হবে, আমি শর্ট টার্ম ট্রেডিং, সুইং ট্রেডিং করে আমার যদি ক্যাপিটাল অল্প, আমার বাইরে থেকে কোনো ক্যাপিটাল ঢোকাতে পারছি না, আমি স্টক মার্কেট থেকেই সেই ক্যাপিটালটা তৈরি করলাম। ওকে। কারণ আমার পয়সা আসবে লং টার্মে, শর্ট টার্মে পয়সা তো আসবে না। ঠিক। তা আমি লং টার্মের জন্য যে ক্যাপিটালটা দরকার, সেটা শর্ট টার্ম ট্রেডিং করে বার করে নেব। ওকে, মানে শর্ট টার্ম ট্রেডিং থেকে যে আমার আয়টা হচ্ছে সেটা আমি লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটা লং টার্ম ইনভেস্টমেন্টে লাগিয়ে দেবো।
পারফেক্ট। যদি সেটা স্টক কেনার মতো পয়সা সেটা না হয়, আমি ইটিএফে লাগাবো। আচ্ছা, এইভাবে স্টক মার্কেটে আমি হঠাৎ করে কিছু পয়সা ইনকাম করে নিলাম, সেই আইডিয়া নিয়ে এলে কিন্তু স্টক মার্কেটে বিশেষ কিছু করা যাবে না। স্টক মার্কেটে একটা নজর রাখতে হবে, একটা আউটলুক রাখতে হবে যে আমি এত টাকা ইনভেস্ট করেছি, আমি অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স 20 ইয়ার্স, কম বয়সে যারা সব ছেলেরা ঢুকছে তাদের তো সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে। ঠিক। তোমাদের সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে। 20 বছর 30 বছর বাদে ওটাকে আমি মানে ওটা কি জায়গায় আছে সেই জায়গাটা আমি দেখব, যে সেই টার্গেটটা আমি রাখবো। এখন আমি ওটা বেচার কথা ভাববই না, প্রশ্নই ওঠে না। ওটা ইনভেস্ট করে ভুলে যেতে হবে আমাকে যে ওই টাকাটা রয়েছে। আচ্ছা, আর এটার সাথে একটা জিনিস অ্যাড অন করতে চাই যে যারা নতুন আসছে অনেক সময় এরকমটা চলে যে অনেকেই সেলফ স্টাডি করতে পারেন না, যে কারোর না কারোর কাছে আমাকে শিখতে হবে। হ্যাঁ। তো এটার জন্য কি খুবই দরকার যে যার কাছে শিখবেন তিনি লাস্ট বিগত 5 বছরে কত প্রফিট করেছেন বা রোজ কত প্রফিট করছেন, এই ব্যাপারগুলো কি খুবই গুরুত্বপূর্ণ? তোমার কি মনে হয় সেটা জানার ব্যাপারটা? যে জেনুইনিটির ব্যাপার আছে, ক্রেডিবিলিটির ব্যাপার আছে, কোট অ্যান্ড কোট বলছি। কিছু কিছু জন এরকমও বলেন, যেটা অবশ্যই আমাদের গ্রুপ এবং চ্যানেলের এথিক্সের বাইরে। আমরা এর ঊর্ধ্বে, কারণ আমরা কখনো মনেই করি না যে কারোর প্রফিট দেখে কখনো কেউ কোনো কিছু শিখতে পারবে, বা বিশ্বাসযোগ্যতা এখানে রাখতে হবে যেখানে যিনি শেখাচ্ছেন বা যার কাছে আমি শিখছি তার প্রতি আমার বিশ্বাস রয়েছে যে তিনি আমাকে শেখাতে পারবেন বা আমি তার কাছ থেকে শিখতে পারবো। তোমার কি মনে হয় এই ব্যাপারটা? আমার এই কথাগুলো, এই প্রফিট কত করেছে না, এই যার কাছে আমি শিখছি, আমি অ্যাটলিস্ট যার কাছে শিখেছি আমি কখনোই তার কাছে বলতে যাইনি বা জিজ্ঞেস করতে যাইনি বা ভেরিফাই করতে যাইনি যে সে কত প্রফিট করেছে। এটা কীরকম জানো তো, যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, ধরো ওয়েস্ট বেঙ্গল একটা ছেলে মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, তাকে যেসব টিচাররা পড়িয়েছে তারা কি কেউ মাধ্যমিকে স্ট্যান্ড করতে পেরেছে? সম্ভবত না, সম্ভবত না। রাকেশ ঝুনঝুনওয়ালাকে যিনি শিখিয়েছেন তিনি কি রাকেশ ঝুনঝুনওয়ালা হতে পেরেছেন? ঠিক পারেননি। রমাকান্ত আচরেকর কি তেন্ডুলকর হতে পেরেছেন? সেই একটি মাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেলেননি রমাকান্ত আচরেকর। না। এমনকি আমার নামটা এখন মনে পড়ছে না হয়তো, কেশব রঞ্জন বোধহয়, ধোনির যিনি মানে মহেন্দ্র সিংহ ধোনি, ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের মধ্যে একজন, তার যে কোচ তিনিও কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি। এমনকি আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার এখনকার বিরাট কোহলি, তার কোচ তিনিও কোনোদিন একটাও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি। তো তারাও যদি এমনটা করে ভাবতেন যে আপনি ইন্টারন্যাশনাল খেললে তাহলে আমি আপনার কাছ থেকে কোচিং নিতাম, তাহলে হয়তো তারা তাদের এই জায়গাটায় থাকতো না। পারফেক্ট। আবার উল্টো দিকটাও দেখো, এটাও যেমন ঠিক, আবার উল্টো দিকে গ্রেগ চ্যাপেল বিরাট প্লেয়ার একদম, তাই না? হ্যাঁ অবশ্যই। কিন্তু তিনি যখন কোচ করতে এলেন ইন্ডিয়ান টিমের অবস্থা কী হয়েছিল বলো, তাই না? তো সুতরাং উনি প্রফিট করতে পেরেছেন বলে আমি পারবো তারও কোনো গ্যারান্টি নেই, আবার উনি পারেননি বলে আমি পারবো না তারও কোনো গ্যারান্টি নেই। মূল উদ্দেশ্যটা হওয়া মূল শেখাটা হচ্ছে মেন। সেই শেখাটা আমার ঠিকঠাক শেখা হচ্ছে কি না, এখন তো ইজি হয়ে গেছে। এখন আমি যা শিখছি সেটাকে আমি ইজিলি ব্যাক টেস্টিং করে 10 বছর আগেকার চার্টও আমি দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা কাজ করছে কিনা। ঠিক, সেক্ষেত্রে কনফিডেন্সটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। আর আগে তো পুরোপুরি কিছু না জেনে হ্যাঁ মনিটরি ইনভলভমেন্টটা চলে আসে। ঠিক, তাহলে আমাদের এই আলোচনাটা আজকের মতো এখানে শেষ করছি। যদি এই সিরিজ বা এই রকম আলোচনা, ক্যাজুয়াল টক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তীকালে আবার এই রকম টপিক নিয়ে আলোচনা করার। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং শিখতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যদি আপনি শেয়ার বাজার সম্বন্ধে শিখতে চান বা শেয়ার অ্যানালিসিস কীভাবে করতে হয় সেই সম্বন্ধে যদি জানার আগ্রহ থাকে, আমাদের ইউটিউব চ্যানেলের প্রাইস অ্যাকশন সিরিজটি সম্পূর্ণ বিনামূল্যে এটা ফলো করতে পারেন। আশা করি প্রচণ্ডভাবে বেনিফিটেড হবেন সেই সিরিজটি দিয়ে। তো দেখা হবে অন্য কোনো এক এরকম ক্যাজুয়াল টক বা কোনো এক এডুকেশনাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।